নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছো। আমি আগের দিন তোমাদের 11-এর থার্ড সেমিস্টারের কিংবা 12-এর ফার্স্ট সেমিস্টারের যে সংস্কৃতের ব্যাকরণ রয়েছে তার কারকের বেসিক নলেজ দিয়েছি এবং সেখানে আমরা কর্তৃকারক সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। যারা ওই ভিডিওটা দেখো না তারা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে লিংক চেক করে নেবে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আজ আমরা যেটা নিয়ে এসেছি সেটা হলো কর্মকারক এবং করণকারক। আজকে আমরা আলোচনা করব। কর্মকারক কথা না বাড়িয়ে আমরা ক্লাসের ভেতর ঢুকে পড়ি। কর্মকারক কাকে বলে? আমাদের এই কারকের ভেতর থেকেই বোঝা যাচ্ছে যে কর্মটাই এখানে প্রাধান্য পাবে। যেই বাক্যের মধ্যে কর্মটা প্রাধান্য পাবে সেই বাক্যে যে কারক হবে তাকে বলা হচ্ছে কর্মকারক। একটা বাক্যের ভেতর অনেক ধরনের কারক হতে পারে, তার বিভক্তি অনুযায়ী কারক হয়ে থাকে। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারক তাহলে এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যেই বাক্যের মধ্যে যেখানে কর্মটাই প্রাধান্য পাবে তাকেই কর্মকারক বলছে। প্রথম সূত্র কি বলেছে দেখো, কর্তৃস্পৃত তমং কর্ম। কর্তার ঈপ্সিত কর্মই হচ্ছে কর্ম। কর্তা যাকে ঈপ্সিত মানে কি? চাওয়া। কর্তার নিজের মানসিকতা, কর্তা যেটাকে সর্বাধিক পেতে ইচ্ছে করছে তাকে বলা হচ্ছে কি? কর্ম। কি বলেছে দেখো, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে বেশি পেতে ইচ্ছে করে বা সর্বাধিক পেতে ইচ্ছে করে তাকে কর্মকারক বলে, তাকেই কর্মকারক বলে। একটা বাক্য দেখো তাহলে বুঝতে পারবে। বলেছে বালকহ চন্দ্রং পশ্যতি। বালকহ চন্দ্রং পশ্যতি। বালকটি চাঁদ দেখিতেছে। বালকটি চাঁদ দেখিতেছে। আমি একটু আগে কী বললাম? একটা বাক্যের মধ্যে একাধিক কারক হতে পারে। যেই জায়গায় দাগ দেওয়া থাকবে যেই শব্দটার নিচে, সেই শব্দটার বিভক্তির উপর নির্ভর করছে যে সেটা কোন কারক হবে। এখানে কি বলেছে? বালকহ চন্দ্রং পশ্যতি। বালকটি চাঁদ দেখিতেছে। এখানে কর্তাকে, অবশ্যই এখানে কর্তা হচ্ছে বালক। তাহলে বালকটি কি কাজ করছে? না চাঁদ দেখছে। বালকটি চাঁদ দেখিতেছে। এখানে দাগ কোথায় দেওয়া আছে? চন্দ্রঙের তলায় দাগ দেওয়া আছে। যেহেতু চন্দ্রং এই শব্দটা কোন শব্দের মতো? ফলম শব্দের মতো। ফলম। তাহলে এখানে যেহেতু ফলম রয়েছে এবং চন্দ্রং রয়েছে, তাহলে এটা কি হচ্ছে? আমরা জানতে পাচ্ছি দ্বিতীয়া বিভক্তি রয়েছে। বিভক্তির দিক থেকে আমরা জানতে পাচ্ছি এটা দ্বিতীয়া বিভক্তি রয়েছে। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়া বিভক্তি রয়েছে। আর যদি সেই দ্বিতীয়া বিভক্তি হওয়ার জন্য আমরা জেনেছি কি কর্মকারকে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। আর যেহেতু এখানে দ্বিতীয়া বিভক্তি রয়েছে এবং বালক অর্থাৎ কর্তা তার কাজ যেটাকে পেতে ইচ্ছে করছে সেটা কি? না চাঁদ দেখতে ইচ্ছে করছে, তার কর্মটাই প্রধান হচ্ছে। তার জন্য এখানে কি হচ্ছে? কর্তৃপ্সিত তমং কর্ম, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তাহলে আমাদেরকে পরীক্ষাতে কি চিনতে হবে, কিভাবে করতে হবে? পরীক্ষাতে আমাকে দেখতে হবে এই যে বাক্যটা রয়েছে সেই বাক্যের মধ্যে কোথায় দাগ দেওয়া আছে, এবং সেই দাগ দেওয়া জায়গাটা থেকে আমরা বুঝতে পারবো কোন বিভক্তি রয়েছে কারকের ভেতর। এবং সেই কারকের বিভক্তিটা জেনে গেলে তাহলে আমার কাছে কারক কি হয়? না পরিষ্কার হয়ে যায়। এবার কারক এবং বিভক্তি আমি জেনে গেলাম, তার সঙ্গে আমাদেরকে লিখতে হয় কি? একটা করে সূত্র লিখতে হয়। সেই সূত্রটাকে মনে রাখার জন্য আমাকে এটা মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে শুধু এখানে কর্মটাই প্রাধান্য পাচ্ছে। কর্মটা যেহেতু প্রাধান্য পাচ্ছে তাই এখানে কর্তৃপ্সিত তমং কর্ম, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। এখানে বললাম একটা বাক্যের মধ্যে অত্যধিক অগাধিক কারক হয়। যদি এখানে চন্দ্রঙের তলায় না দাগ দিয়ে যদি বালকহর তলায় দাগ দেওয়া থাকতো তাহলে কি হতো? যদি বালকহর তলায় দাগ দেওয়া থাকতো তাহলে এটা কি হয়ে যেত? তাহলে এটা কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়ে যেত। কিন্তু এখানে দেওয়া আছে কি? না চন্দ্রঙের তলায় দাগ দেওয়া আছে। সেই জন্য এটা কি হচ্ছে? না কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ। আরও একটা বলে দিচ্ছি, দেখো কি আছে? বালিকা পুষ্পং চিনতি। এখানে কর্তাকে বালিকা, দাগ দেওয়া আছে কোথায়? পুষ্পঙ্গের তলায়। বালিকাটি কি করছে? না পুষ্পং চিনতি, বালিকাটি ফুল তুলিতেছে, চয়ন করিতেছে। তাহলে বালিকা কি করছে? না ফুলটাকে তুলছে। তাহলে বালিকা কর্তা, কর্তার
কাজ কি, সে সর্বাধিক কাকে পেতে ইচ্ছে করছে, না ফুলটাকে তুলতে ইচ্ছে করছে। তার জন্য এখানে ফুলের কাছে দাগ দেওয়া আছে, আর সেই ফুলের কাছে দাগ দেওয়া আছে যখন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কর্তার কর্ম মানে এটা কর্মকারক। এবার আমি যদি সেটাতেও যদি স্থির করতে না পারি, তখন আমি দেখব যেটাতে দাগ দেওয়া আছে সেটা কোন বিভক্তিতে আছে। এখানে পুষ্পং পদটা কোন বিভক্তিতে আছে? দ্বিতীয়া বিভক্তিতে। আর দ্বিতীয়া বিভক্তি হওয়া মানে কি? কর্মকারক। তাহলে কিভাবে আমাদেরকে লিখতে হবে? কর্তৃপ্সিত তমং কর্ম, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, এভাবে আমাদেরকে লিখতে হবে। আশা করছি এই যে সূত্রটা বোঝালাম, এই সূত্রতে তোমাদের কোনো আর প্রবলেম নেই। চলো দ্বিতীয় সূত্র কি বলেছে। দ্বিতীয় সূত্র বলেছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, দেখো প্রত্যেকটা সূত্রের ভেতর থেকে সেই সূত্রে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে পরিস্ফুট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কি বলেছে? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। ক্রিয়া মানে কি আমরা জানি, যেটা করা হয়, সেই ক্রিয়ার যে আবার বিশেষণ হয়। বিশেষণ কাকে বলে? যেটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ক্রিয়া। বিশেষণ কাকে বলা হচ্ছে? বিশেষণ বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির যে গুণ, তার যে দোষ, এগুলোকে বোঝায়। তাহলে এখানে ক্রিয়ার বিশেষণ মানে ক্রিয়ার দোষ, গুণ ইত্যাদিকে তুলে ধরাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর সেই ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়। কীরকম? একটা বাক্য দেখো, বলছে অশ্বহ দ্রুতং ধাবতি। অশ্বহ দ্রুতং ধাবতি, ঘোড়াটি তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে এখানে কর্তাকে, কর্তা হচ্ছে অশ্ব। কি করছে ঘোড়াটা? না ছুটছে, ধাবতি, ছুটছে। তাহলে এখানে অশ্ব হচ্ছে কর্তা, তার ক্রিয়া কি? ধাবতি, ছুটছে। কিন্তু কীরকম ছুটছে? না দ্রুতং ছুটছে। এই দ্রুতংটা হচ্ছে এই ক্রিয়া যে ধাবতি মানে ছুটছে তার বিশেষণ। দ্রুতংটা হচ্ছে ধাবতির বিশেষণ, মানে যে ছুটছে তার বিশেষণ হচ্ছে কি? দ্রুতং। তাহলে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে, তাহলে ধাবতির বিশেষণ হচ্ছে দ্রুতং, আর সেই দ্রুতংয়ের তলায় দাগ দেওয়া আছে। তাহলে যখনই দেখব আমি যে ক্রিয়ার বিশেষণের নিচে দাগ দেওয়া আছে, তাহলে তখন আমি কি সূত্র লিখব? না ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এই সূত্র অনুযায়ী কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, বা শুধু লিখতে পারি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এটুকু লিখলেও নাম্বার দেবে তোমাকে। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বলে দিলেই নাম্বার দেবে। তাহলে আমি কীভাবে চিনলাম, বুঝতে পারলাম। আবার একটা বলেছে দেখো নিচে, বালিকা মধুরং গায়তি। বালিকা মধুরং গায়তি, কর্তাকে বালিকা, সে কি করছে? গান করছে। তাহলে গান করাটা তার কি? ক্রিয়া। বালিকার ক্রিয়া হচ্ছে গান করা। এবার সে কিভাবে গান করছে? না মধুর সুরে গান করছে। তাহলে মধুর সুরে গান করছে, তাহলে এই মধুরটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। গান করার বিশেষণ মধুর। তার জন্য এখানে কর্তৃপ্সিত তমং কর্ম না হয়ে এখানে কি হলো? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হলো। যেহেতু ক্রিয়ার বিশেষণের নিচে দাগ দেওয়া আছে, তার জন্য এখানে কি হলো? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হলো। আশা করছি যেটা বোঝালাম, বুঝতে কোনো অসুবিধা নেই। চলো পরের সূত্রটা আমরা দেখব। পরের সূত্র কি বলেছে? কালাধ্যন রত্যন্ত সংযোগে। কালাধ্যন রত্যন্ত সংযোগে, কালাধ্যন অত্যন্ত সংযোগে, মানে কাল এবং অধবাচক। কাল এবং অধবাচক, অধ মানে কি? ক্রোশ, ক্রোশ, দূরত্ব। কাল মানে কি? এই যে আমাদের দিন, তিথি, সময়, এগুলোকে বলা হচ্ছে কাল। অধ, অধ মানে কি? অধ মানে হচ্ছে তোমাদের দূরত্ব, ক্রোশ। এই যে দূরত্ব, ক্রোশ, এদেরকে বলা হচ্ছে অধ। এদের অত্যন্ত সংযোগী, মানে অনেকটা সময় ধরে যে সময়কে বোঝায়, তাতে কি বলা হচ্ছে? না দ্বিতীয়া বিভক্তি হয়। তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। তার জন্য সূত্র কি করেছে? কালাধ্যন রত্যন্ত সংযোগে। কাল এবং অধবাচক শব্দের যোগে কি হয়? না ব্যাপ্তি অর্থ বোঝালে সেখানে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে কাল এবং অধবাচক মানে ক্রোশ, দূরত্ব, আর কাল মানে সময়, তিথি, দিন, এই অনুযায়ী যে সংযোগ, অত্যন্ত সংযোগ মানে ব্যাপ্তি বোঝায়, এক সময় থেকে আরেক সময় পর্যন্ত যে সময়ের দূরত্ব,
যে সময়ে বোঝাবে তাতে বলা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হবে। কীরকম দেখো, বলেছে অত্যন্ত সংযোগ অর্থাৎ ব্যাপ্তি বোঝালে, ওই যে বললাম ব্যাপ্তি মানে অনেকটা সময় এক জায়গা থেকে আরেকটা জায়গা, দূরত্ব, এক সময় থেকে আরেকটা সময় ইত্যাদি যদি বোঝায়। এই যে দেখো বলে দিয়েছে দিন তিথি মাস, কালবাচক শব্দ হলে দিন তিথি মাস বোঝাবে। পদবাচক শব্দের উত্তর কি হবে না দ্বিতীয়া বিভক্তি। পথ বোঝালে তাহলে কি হবে, পদ বোঝালে হবে ক্রোশ, দূরত্ব। এই যে দূরত্ব এবং ক্রোশ ইত্যাদি বোঝাবে পদবাচক শব্দের ক্ষেত্রে। আর কালবাচক শব্দের ক্ষেত্রে যদি দিন তিথি মাস বোঝায় তাহলে তার উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। একে কি বলা হয়, কালাধ্যয়নের অত্যন্ত সংযোগী সূত্র যদি মনে রাখতে না পারো তাহলে সেখানে তোমরা বলতে পারো ব্যাপ্তার্থে দ্বিতীয়া। এই সূত্রটাকে বলা হয় ব্যাপ্তার্থে দ্বিতীয়া, মানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। একে ভেঙে না হলে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়াও বলতে পারো, ব্যাপ্তার্থে দ্বিতীয়া বলতে পারো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বলতে পারো, অথবা কালাধ্যনুর অত্যন্ত সংযোগে বলতে পারো সূত্র। তাহলে কীরকম বুঝবো আমরা, দেখো এখানে কি বলেছে, ছাত্রহ মাসং ব্যাকরণং পঠতি। পরীক্ষাতে কীরকম দেওয়া থাকবে, ছাত্রহ মাসং ব্যাকরণং পঠতি, ছাত্রটি 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করিতেছে, ছাত্রটি 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করিতেছে। তাহলে এখানে কর্তা কি, ছাত্র, সে ব্যাকরণ পাঠ করছে। কতদিন ধরে ব্যাকরণ পাঠ করছে না মাসং, 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করছে। তাহলে এখানে কি করছে, একটা মাস বোঝাচ্ছে। আমাদেরকে কি বলেছে, কালবাচক শব্দ যদি দিন তিথি মাস বোঝায়, তাহলে এখানে মাস বোঝাচ্ছে। 1 মাস ধরে সে কী করছে, ব্যাকরণ পড়ছে, মানে তার ব্যাকরণ পাঠ শেষ হয়নি, এখনও সে পড়ছে। এই যে এখনও পড়ছে 1 মাস ধরে, তাকে যে সময় বোঝাচ্ছে সেটার জন্যই এখানে কি করছে, ব্যাপ্তি বোঝাচ্ছে। আর সেই ব্যাপ্তি বোঝানোর জন্য এখানে কি হচ্ছে, সূত্র কি হবে না ব্যাপ্তার্থে, এবং মাসংয়ের তলায় দাগ দেওয়া আছে। মাসং মানে কি সেই ফলম শব্দের মতো, মানে দ্বিতীয়া বিভক্তি, তাহলে ব্যাপ্তার্থে দ্বিতীয়া হবে। তাহলে ব্যাপ্তার্থে দ্বিতীয়া, যার তলায় দাগ দেওয়া থাকবে সেটাকে তোমাকে স্থির করতে হবে যে কোন সেই সেটা হচ্ছে কোন শব্দরূপে রয়েছে, সুবন্ত প্রত্যয়ে। সেই সুবন্ত প্রত্যয় যদি তুমি স্থির করতে পেরে যাও তাহলে তুমি তার বিভক্তি স্থির করতে পারবে। মাসং মানে এটা দ্বিতীয়া বিভক্তি, তাহলে মাসংয়ের তলায় দাগ দেওয়া আছে, তাহলে সূত্র কীরকম হবে না ব্যাপ্তার্থে দ্বিতীয়া বিভক্তি। আরেকটা কি বলেছে দেখো, ক্রোশং কুটিলা নদী, মানে 1 ক্রোশ দূরে কি রয়েছে না 1 ক্রোশ বাড়ি থেকে 1 ক্রোশ দূরে নদী রয়েছে। এই যে ক্রোশ পথবাচক শব্দে বলা হয়েছে ক্রোশ বা দূরত্ব বোঝায়, তাকে কি বলছে ব্যাপ্তি। তাহলে এখানে ক্রোশং কুটিলা নদী মানে 1 ক্রোশ দূরে, বাড়িটার 1 ক্রোশ দূরে নদী রয়েছে, তাহলে দূরত্ব বোঝাচ্ছে। আর দাগ দেওয়া আছে কোথায় দেখো, ক্রোশং, তাহলে অনুস্বার রয়েছে, অনুস্বার বা ময় হসন থাকলেই প্রায় সেখানে দ্বিতীয়া বিভক্তি হয়। মাথায় ভালো করে নাও, অনুস্বার এবং ময় হসন থাকলে প্রায় সেখানে দ্বিতীয়া বিভক্তি হয়, প্রায়, কিন্তু সব জায়গায় নয়। এটা একটা ট্রিক্স, প্রায় সেখানে কি হয় না দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে আশা করছি এই সূত্রটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার চলো আমরা পরের সূত্রে চলে যাই। পরের সূত্রে কি বলেছে, প্রত্যংনু ধিঙ্ক নিকো শান্ত রান্ত রেনো যাবদ্ভি। সূত্রটা ভীষণ বড়, কিন্তু প্রত্যেকটা সূত্রের ভেতরেই লুকিয়ে আছে তার মানে। তার জন্য সূত্র করা হয়েছে যাতে তোমাদের মানে না তোমরা ভুলে যাও, না বুঝতে অসুবিধে হয়, তার জন্যই কিন্তু আমাদের সূত্রকে এত বড় ধরে করা। আমাদের যে সূত্রগুলো করা হয়েছে প্রত্যেকটা সূত্র এই ভেবে করা হয়েছে যাতে সূত্রটা মুখস্থ করলে তুমি তার ভেতর কি রয়েছে সেটা মনে রাখতে পারো, সেই হিসেবে সূত্র করা হয়েছে। এবং তার জন্য সূত্রগুলো অনেক বড় বড় লাগে এবং একটু কঠিনও লাগে। কি বলেছে দেখো, এর ভেতরেই লুকিয়ে আছে প্রত্যংনু ধিং নিকো শান্ত রান্ত রেনো যাবদ্ভিহি, মানে প্রতি অনুধিক নিকষা অন্তরা অন্তরেণ যাবৎ ইত্যাদি শব্দের যোগে কি হয় না কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। প্রত্যেকটা দেখো সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু প্রত্যেকটা তুমি শব্দ পেয়ে যাচ্ছ। প্রতি অনুধিক নিকষা ধিক, প্রতি অনুধিক নিকষা অন্তরা অন্তরেণ যাবৎ, এই শব্দগুলোর যোগে দ্বিতীয়া হয়। কি দেখো কি বলেছে,
প্রতি অনু ধিক নিকষা অন্তরা অন্তরেণ এবং যাবৎ প্রভৃতি শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে আমাকে কিভাবে পরীক্ষাতে কীরকম পড়বে, একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের ভেতর তোমাকে দেখতে হবে যে যেখানে দাগ দেওয়া আছে সেটা কোন বিভক্তি আছে, তাহলে আমরা কারক বুঝতে পেরে গেলাম। এবং বাক্যটার মানে থেকে তোমাকে বুঝতে হবে এবং বাক্যের ভেতর দেখতে হবে এই শব্দগুলোর মধ্যে কোনো শব্দ আছে কি না। কী কী শব্দ? প্রতি অনু ধিক নিকষা অন্তরা অন্তরেণ যাবৎ, এই শব্দগুলো আছে কি না। যদি বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকে, এই শব্দের তলায় কিন্তু দাগ দেওয়া থাকবে না, কিন্তু বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে না সেই শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। সেই শব্দের যোগে, যদি প্রতি থাকে তাহলে প্রতি শব্দের যোগে, অনু থাকলে অনু শব্দের যোগে, ধিক থাকলে ধিক শব্দের যোগে, নিকষা থাকলে নিকষা শব্দের যোগে, অন্তরা অন্তরেণ যাবৎ যা থাকবে সেই শব্দের যোগে। এবার দ্বিতীয়া বিভক্তি কেন হবে না, যার তলায় দাগ দেওয়া আছে সেটা যদি দ্বিতীয়া বিভক্তি হয় তাহলেই দ্বিতীয়া বিভক্তি হবে। দেখো এখানে কি বলেছে, দিনং প্রতি দয়াং কুরু, দিনং প্রতি দয়াং কুরু, দিনের প্রতি দয়া করো। দাগ দেওয়া আছে কার তলায়, দয়াংয়ের তলায়, অনুস্বার আছে, তার মানে দ্বিতীয়া বিভক্তি। কিন্তু বাক্যের মধ্যে আমাকে দেখতে হবে দয়াংয়ের তলায় দাগ দেওয়া আছে মানে আমি বলে দিতে পারি না এটা কর্তৃ ইপ্সিততম কর্ম হবে, কর্তার ইপ্সিত কাজী কর্ম না। এখানে বাক্যের মধ্যে একটা প্রতি শব্দ আছে, আর সেই প্রতি শব্দ রয়েছে বলে এই বাক্যের সূত্রটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে তখন আমাকে কি লিখতে হবে, প্রতি শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি, প্রতি শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। যদি অন্য কোনো বাক্যের মধ্যে অন্য কিছু থাকে দেখো, তারপরের সূত্রটা যে বাক্যটা দেওয়া আছে সেটা ভালো করে দেখো। গ্রামং নিকষা নদী, গ্রামং নিকষা নদী, গ্রামের নিকটে নদী রয়েছে, গ্রামের কাছে নদী রয়েছে, দাগ দেওয়া আছে গ্রামের তলায়, অনুস্বার রয়েছে, তার দ্বিতীয়া বিভক্তি। এবার তোমাকে বাক্যের মধ্যে দেখতে হবে যেই শব্দগুলো আমার দেওয়া আছে সেই শব্দের মধ্যে কি কিছু আছে, হ্যাঁ আছে। কি আছে, নিকষা। তাহলে এখানে কিন্তু কর্তৃস্থিততম কর্ণ লিখলে হবে না, এখানে কি লিখতে হবে, নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি বা নিকষা যোগে দ্বিতীয়া বিভক্তি। ঠিক এরকম যে কোনো শব্দ যদি থাকে সেই শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হবে। অনু থাকলে অনু শব্দের যোগে দ্বিতীয়া, ধিক থাকলে ধিক শব্দের যোগে দ্বিতীয়া, অন্তরা থাকলে অন্তরা শব্দের যোগে দ্বিতীয়া, অন্তরেণ থাকলে অন্তরেণ শব্দের যোগে দ্বিতীয়া, যাবৎ থাকলে যাবৎ শব্দের যোগে দ্বিতীয়া। আশা করছি একবারে ক্লিয়ার, অসুবিধে হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট করবে। এর পরের সূত্র কি বলেছে আমরা দেখব। পরের সূত্র বলেছে দেখো, অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি, অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি, ওই একই রকমের, এটা একসঙ্গে বড় হয়ে যাবে বলে সূত্রটাকে এখানে ছোট করে দিয়েছে, তারপরে এটা একটা দিয়েছে। যদি বাক্যের মধ্যে অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগ ইত্যাদি শব্দ থাকে তাহলে সেখানে সেই শব্দের যোগে দ্বিতীয়া হবে, সে আগের মতো। এখানে প্রতি অনু ধিক নিকষা অন্তরা অন্তরেণ যাবৎ ছিল, এখানে বাক্যের মধ্যে থাকবে অভিত পরিত সময়া নিকষা হা প্রতিয়োগ ইত্যাদি শব্দ যদি থাকে সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে। দেখো গ্রামম অভিতহ নদী, গ্রামমের তলায় দাগ দেওয়া আছে, তাহলে গ্রামম মানে কি আমরা বুঝেই গেছি দ্বিতীয়া বিভক্তি হবে, মানে এটা কর্মকারক। এবার সূত্র কি লিখতে হবে, বাক্যের মধ্যে দেখো অভিত শব্দ আছে, তাহলে অভিত শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। নগরিং নিকষা নদী, নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি, নগরিং অনুস্বার আছে তাহলে দ্বিতীয়া বিভক্তি, তাহলে নিকষা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি, মানে একই সূত্র, শুধু সেটা বড় হয়ে যাবে বলে এখানে দিয়েছে। এই জায়গায় তোমার থাকতে পারে পরিত, থাকতে পারে সময়া, থাকতে পারে নিকষা, থাকতে পারে হা, এগুলো থাকতে পারে। আর এগুলো যদি থাকে সেই শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হবে। আশা করছি আগের সূত্রের মতো, তাই বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার আমাদের কর্মকারকটা কিন্তু অনেকটাই বড়। এর পরের যে সূত্রটা বলেছে সেটা কি বলেছে দেখো, কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। এর মানে কি, এর মানে হচ্ছে কোনো অব্যয় যদি ধাতুর পূর্বে না বসে স্বাধীনভাবে কাজ করে। আমরা জানি অনু, উপ, প্রতি, প্রতি, অপি ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে অব্যয়, এগুলো হচ্ছে অব্যয়। অব্যয় মানে কি, যার কোনো অবস্থাতেই
কোনো রূপের পরিবর্তন হয় না, কোনো লিঙ্গ বচন, কোনো পুরুষ এর ক্ষেত্রে যার রূপের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে অব্যয়। আর সেই অব্যয়গুলো হচ্ছে এগুলো: অনু, উপ, প্রতি, হা ইত্যাদি, আরও যে আছে নিকষা, এগুলো সবই হচ্ছে কি অব্যয়। সেই অব্যয়গুলো যখন কোনো ধাতুর পূর্বে না বসে, ধাতু মানে কি ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল মানে কি, আমি ধরলাম বস, বস মানে কি, বস মানে থাকা ধাতু, বাস করা ধাতু, সেই বাস করা ধাতুর সঙ্গে যদি অনুযুক্ত হয় তাহলে কিন্তু কর্ম প্রবচনীয় হবে না। কিন্তু সেই বস ধাতু মানে যে কোনো ধাতুর পূর্বে না বসে যদি এই অনু, উপ, প্রতি যে সমস্ত অব্যয় রয়েছে সেগুলো যদি আলাদাভাবে বসে নিজের থেকে একটা কাজ করে তাকে বলছে কর্ম প্রবচনীয়, তাকে বলছে কর্ম প্রবচনীয়। কীরকম দেখো, জপম অনুপ্রাবর্ষত, জপম অনুপ্রাবর্ষত, জপ করতে বলেছে কি, অনু মানে প্রাবর্ষত মানে 1 বৎসর ধরে জপ করার কথা বলা হয়েছে। জপম অনু, এখানে অনুটা যে বলা হচ্ছে সেই অনুটা কিন্তু কোনো বস ধাতুর সঙ্গে, গম ধাতুর সঙ্গে, স্থা ধাতুর সঙ্গে, দৃশ ধাতুর সঙ্গে কারোর সাথে যুক্ত নেই, আলাদাভাবে অব্যয়টা রয়েছে। তার জন্য এটা কি হচ্ছে না কর্ম প্রবচনীয় যুক্তে, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া সূত্র হচ্ছে। এখানে আমরা কি বলতে হবে তাহলে, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। কীরকম না, সে আলাদাভাবে স্বাধীনভাবে কাজ করছে এবং বাক্যের মধ্যে স্বাধীনভাবে তার মানে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে কর্ম প্রবচনীয় বলা হচ্ছে। দেখো কি বলছে, উপহরিং সুরা, উপহরিং সুরা মানে হরি, হরির ভজনা করে কে না সুরা, দেবতারা, দেবতারা হরির ভজনা করে। উপ মানে উপস্থিত হয়ে হরির ভজনা করে। এই যে উপ, এই যে স্বাধীনভাবে নিজের থেকে বসে একটা মানে বোঝাচ্ছে, মানে উপস্থিত সমস্ত দেবতা হরির কি করে সাধনা করে, এই যে তার নিজস্ব একটা স্বাধীনভাবে মানে হচ্ছে এবং স্বাধীনভাবে সে বাক্যটাকে কমপ্লিট করছে, তার জন্য একে বলা হচ্ছে কি কর্ম প্রবচনীয়। আর এখানে কর্ম প্রবচনীয়তে এবার যার তলায় দাগ দেওয়া আছে সেটা কোন বিভক্তি আছে, দ্বিতীয়া বিভক্তি, তাহলে কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া বিভক্তি, এভাবে লিখতে হবে। আশা করছি যেভাবে আমি বোঝাচ্ছি তোমাদের বুঝতে অসুবিধে হবে না, যদি অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবার একটু এই কর্মকারকেরই একটু ঘুরানো সূত্রগুলো আমরা দেখব, চলো দেখে নিই। আমি কেন বললাম যে একটু 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 ক্রিটিক্যাল বা বিপরীত সূত্রের দিকে যাব, কর্মকারকে আমরা সাধারণত যা যা দেখেছি যেই কারকে যেই বিভক্তি হয় এখানে একটু তার বিপরীত বোঝাবে, তার জন্য বললাম একটু আলাদা ধরনের আমরা সূত্র দেখব। চলো কি বলেছে, অধিসিং স্থাসাং কর্ম, সূত্রটা বলেছে অধিসিং স্থাসাং কর্ম, অধিপূর্বক সি আঙ্ক স্থা, এই যদি 3টে ধাতু থাকে তার পূর্বে যদি সি আঙ্ক স্থা মানে আস, সি আস এবং স্থা, এই যে 3টে ধাতু, 3টে ধাতুর পূর্বে যদি অধি থাকে, মানে অধিসিং, অধি তিষ্ঠতি, অধি আস্তে, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেখানে হওয়ার কথা কি অধিকরণ কারক, কিন্তু সেটা অধিকরণ কারক না হয়ে মানে আস, থা, সি এগুলো কি অধিকরণ কারকের ভেতর পড়ে, কিন্তু সি, স্থা, আস এই 3টে অধিকরণ কারক হওয়া সত্ত্বেও এই সি, আস এবং স্থায়ের পূর্বে যদি অধি বসে যায় তাহলে সেটা অধিকরণ কারক না হয়ে কর্মকারক হয়ে যায়। ভালো করে বোঝো কি বলছি, সি, স্থা এবং আস এই 3টে ধাতুর হচ্ছে অধিকরণ ধাতু, মানে অধিকরণ কারকে এই 3টে ধাতু বসে, কিন্তু ওই সি, আস এবং স্থা ধাতুর পূর্বে যদি অধি বসে যায় তাহলে সেটা অধিকরণ কারক না হয়ে কর্মকারক হয়ে যায়, মানে কর্মত্ব প্রাপ্ত হয়। কীরকম দেখো কি বলেছে, অধিপূর্বক সি, স্থা এবং আস ধাতুর অধিকরণ কর্ম হয়,
মানে অধিকরণ যেটা হওয়ার কথা, অধিকরণ মানে অধিকরণ বলা মানেই হচ্ছে অধিকরণ কারক হবে, সে জায়গায় অধিকরণ না হয়ে সেটা হয়ে যাচ্ছে কর্ম। অধিকরণ হওয়া সত্ত্বেও সেটা হয়ে যাচ্ছে কর্ম। কীরকম দেখো, শিশুহু শয্যাম অধিশেতে, শিশুহু শয্যাম অধিশেতে, শিশুটি শয্যাম বিছানায় অধিশেতে। যখনই বলবে শিশুটি শয্যাম সেতে, তখন সেটা কি হয়ে যাবে? যদি শয্যাম সেতে বলা হয় তাহলে সেখানে কি হয়ে যাবে না, সেটা হয়ে যাবে অধিকরণ কারক। কিন্তু এই সি ধাতু, সেতে মানে সি ধাতু, সি ধাতুর পূর্বে কি আছে? অধি আছে। যেহেতু সি ধাতুর পূর্বে অধি আছে, তার জন্য এটা অধিকরণ কারক না হয়ে গেছে কি কর্মকারক। তাহলে আমরা কি লিখবো এখানে? অধিশেতে মানে সেখানে আমরা কি লিখবো? অধিশেতে এখানে আছে। আর এটা দেখি আমাকে বাক্যের মধ্যে তাহলে চিনবো কেমন করে? বাক্যটা পুরোটা দেখবো, পুরোটা দেখার পরে দেখতে হবে এখানে দাগ দেওয়া আছে কার তলায়? না শয্যামের তলায়। তাহলে শয্যামের তলায় দাগ দেওয়া আছে, শিশুটি ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? না বিছানাতে ঘুমাচ্ছে। এবার বিছানাতে ঘুমাচ্ছে সেটাও পেয়ে গেলাম আমরা, কর্মকারক দ্বিতীয়া বিভক্তি পেয়ে গেছি। কিন্তু কী সূত্র দেব? সেই সূত্র ভাবার সময় তোমাকে ভালো করে দেখতে হবে বাক্যের মধ্যে এমন কোনো শব্দ কি আছে যেটা আমাদের সূত্রের সঙ্গে মেলে। হ্যাঁ আছে। সেটা কি? না সি ধাতুর সঙ্গে অধি আছে, সি ধাতুর সঙ্গে অধি আছে। তাহলে এটা কি হচ্ছে? অধিশেতে মানে কি হচ্ছে না শিশুটি শয্যায় ঘুমিয়ে আছে। যখনই ও শয্যায় ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছি, তখন আমরা কি করব না নাক কান বুঝিয়ে লিখে দেব অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্রের যোগে কর্মকারকে অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি, বা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্রানুযায়ী অধিকরণে দ্বিতীয়া বিভক্তি বা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ওকে, সেই রকম আছে দেখো, বৃদ্ধ গৃহম অধিতিষ্ঠতি, বৃদ্ধ গৃহম অধিতিষ্ঠতি। গৃহমের তলায় দাগ থাকবে, থাকলো। বাক্যের মধ্যে পেয়ে গেলাম বৃদ্ধটি গৃহম বাড়িতে, তিষ্ঠতি মানে রয়েছে, কিন্তু তার পূর্বে কি রয়েছে? অধি রয়েছে। তাহলে অধিতিষ্ঠতি থাকার জন্য এদের কি হচ্ছে না অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্রের যোগে অধিকরণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, অধিকরণে তৃতীয়া বিভক্তি হয়েছে। গৃহমের তলায় দাগ আছে, গৃহমের তলায় দাগ মানে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি পেয়ে গেছি কিন্তু সূত্র পাচ্ছি না। তখনই ভালো করে দেখতে হবে যে এখানের মধ্যে সেই অধি শব্দর সঙ্গে তিষ্ঠতি মানে স্থা ধাতু, সি ধাতু আর আস ধাতু কি রয়েছে? যদি থাকে তাহলে সেখানে সূত্র কি হবে না অধিসিং স্থাসাং কর্ম হবে। তাহলে এখানেও রয়েছে। পরের বাক্যটা দেখো, ব্রাহ্মণঃ গ্রামম অধ্যাস্তে, গ্রামের তলায় দাগ দেওয়া থাকলো। তাহলে আমি বুঝে গেলাম যে গ্রামম মানে গ্রামের তলায় দাগ দেওয়া আছে মানে দ্বিতীয়া বিভক্তি। এবার ব্রাহ্মণঃ গ্রামম অধ্যাস্তে, গ্রামম অধ্যাস্তে মানে রয়েছে আস্তে, তাহলে অধিপূর্বক অধিযুক্ত আসযুক্ত তে করে হয়েছে অধ্যাস্তে। তাহলে এখানে অধি রয়েছে এবং আস্তে রয়েছে, আস ধাতু রয়েছে। তাহলে এটা কি হচ্ছে? তখনই আমি বুঝবো যে অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্রের যোগে অধিকরণে দ্বিতীয়া বিভক্তি। আশা করছি ক্লিয়ার। এরপরে পরের সূত্রে চলে যাব। এগুলো একটু ঘোরানোর সূত্র কিন্তু খুব ভালো মনে রাখা যায়। তার মানে বাক্যের মধ্যে শুধু অধিসেতে, অধিতিষ্ঠতি, অধ্যস্তে এই শব্দগুলো যদি থাকে তাহলে সূত্র হবে অধিসিং স্থাসাং কর্ম। এটা ভালোভাবে মাথায় করে নাও। অধিসেতে, অধিতিষ্ঠতি, আধ্যাস্তে এই যদি শব্দগুলো থাকে তাহলে মোটামুটি অধিসিং স্থাসাং কর্ম এই সূত্রটা হবে। এর পরের সূত্র কি বলেছে? উপান্যধ্যাং বসহ, উপান্যধ্যাং বসহ মানে উপ, অনু, অধি আর আং, উপ, অনু, অধি আর আং এই চারটা শব্দ যদি থাকে, এই চারটা অব্যয় যদি থাকে কোথায়? না বস ধাতুর পূর্বে। বস ধাতু মানে বাস করা ধাতুর পূর্বে যদি উপ, অনু, অধি আর আ থাকে তাহলে সেখানে কি হবে? অধিকরণ না হয়ে সেটা হয়ে যাবে কর্মত্ব। বললাম বস ধাতু মানে কোনো স্থানে থাকা মানে অধিকরণ করে থাকা মানে সেটা অধিকরণ কারক, কিন্তু সেটা সেই তার অধিকরণে সেটা কর্মকারক হয়ে যাবে, সেটা অধিকরণ কারক হবে না। কীরকম দেখো কি বলেছে? উপ, অনু, অধি এবং আপূর্বক বস ধাতুর, আপূর্বক মানে বস ধাতুর পূর্বে যদি উপ, অনু, অধি এবং আ বসে তাহলে তার অধিকরণ কর্ম হয়। তার অধিকরণটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি না হয়ে সেটা হয়ে যাবে কর্ম মানে দ্বিতীয়া বিভক্তি হবে। কীরকম বলেছে দেখো, মুনি বনম উপবসতি, মুনি বনম উপবসতি। বনমের তলায় দাগ আছে মানে আমরা এটাই পেয়েই যাচ্ছি দ্বিতীয়া বিভক্তি। কিন্তু কি সূত্র দেব?
সেই সূত্র ভাবার জন্য মুনি বনম উপবসতি, এর মধ্যে এমন কি শব্দ রয়েছে যেটা দিয়ে সূত্র তৈরি করা যায়? হ্যাঁ রয়েছে। কি না, বস মানে বস ধাতু, বস ধাতুর পূর্বে কি আছে? উপ আছে। আর আমাদের সূত্রে কি বলা হয়েছে মাথায় আনতে হবে, একটা সূত্রে বলা ছিল যে যদি বস ধাতুর পূর্বে উপ, অনু, অধি, আ এই 4টা শব্দ থাকে, মানে 4টা অব্যয় থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? অধিকরণ কারক হওয়া সত্ত্বেও সেটা কর্মত্র প্রাপ্ত হবে। তখন আমাকে সেই সূত্রটা মাথায় আনতে হবে যে এখানে তাহলে কী হবে? উপান্যধ্যাংবশঃ, এই সূত্রানুযোগে অধিকরণ কারকে দ্বিতীয়া হয়েছে। তাহলে কি বললাম? উপান্যধ্যাংবশঃ, এই সূত্রানুযায়ী অধিকরণে দ্বিতীয়া হয়েছে, এটা আমাকে বলতে হবে। কিন্তু আবার বলেছে এই উপবসতি যদি উপবাস করা অর্থে হয় তাহলে কিন্তু হবে না, উপবাস করা অর্থে। উপবাস মানে কি? না খেয়ে থাকা অর্থে যদি হয় তাহলে কিন্তু সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে না, সেখানে কিন্তু অধিকরণ কারক হবে। কিন্তু এখানে যদি বাস করা অর্থে হয় তখন সেটা অধিকরণ কারক না হয়ে, মানে সপ্তমী বিভক্তি না হয়ে সেটা কর্মত্ব প্রাপ্ত হয়, তাই সেটা কর্মকারক হয়েছে। দরিদ্র গৃহে উপবসতি, দরিদ্র গৃহে উপবসতি, এই যে উপবসতি, এখানে কি বলেছে? গৃহম উপবসতি বলছে না, এখানে বলছে দরিদ্র গৃহে উপবসতি। দরিদ্র ব্যক্তিটি বাড়িতে উপবাস করে রয়েছে, মানে না খেয়ে রয়েছে। এই যে বাড়ির মধ্যে সে রয়েছে কি করে? না খেয়ে থাকেছে বলেই কিন্তু এখানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে। এখানে কিন্তু কি হয়নি না, এখানে তোমার কর্মকারক হয়নি, মানে দ্বিতীয়া বিভক্তি হয়নি। যদি বলতো দরিদ্র গৃহম উপবসতি, দরিদ্রটি বাড়িতে বসবাস করছে, তখন সেখানে কি হতো না, উপান্যধ্যাংবশ এই সূত্রানুযায়ী অধিকরণে দ্বিতীয়া হতো। কিন্তু এখানে গৃহে আছে, মানে এখানে মানেটা কি বলেছে? দরিদ্র বাড়িতে উপবাস করে রয়েছে, মানে না খেয়ে রয়েছে, যার জন্য এটা কি হয়েছে না, অধিকরণের সপ্তমী হয়েছে। চিনব কি করে যে কোনটা উপবাস করা, কোনটা থাকা, আর কোনটা না খেয়ে থাকা, আর কোনটা বাস করা অর্থে? যখনই এ কারান্ত শব্দ সপ্তমী বিভক্তিযুক্ত শব্দের নিচে দাগ দেওয়া থাকবে তখন তোমাকে ভাবতে হবে এটা উপবাস করা অর্থ। আর যখনই তোমার দ্বিতীয়া বিভক্তিযুক্ত নিচে দাগ দেওয়া থাকবে, সেখানে যদি উপবসতি থাকে, তখন সেখানে তোমাকে মাথায় আনতে হবে এটা হচ্ছে কোন শব্দ? এটা হচ্ছে উপান্যধ্যাংবশঃ, এই সূত্র অনুযায়ী এটা দ্বিতীয়া বিভক্তি, মানে কর্মত্ব প্রাপ্ত হয়েছে, অধিকরণ না হয়ে কর্মত্ব প্রাপ্ত হয়েছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এর পরের সূত্রে আমরা চলে যাই। কি বলেছে পরের সূত্র? অভিনিবিষশ্চ, অভিনিবিষশ্চ মানে কি? এই যে বিষ ধাতুর পূর্বে যদি অভি এবং নি এই দুটো যদি উপসর্গ থাকে, উপসর্গ মানে অব্যয়টা যখন ধাতুর পূর্বে বসে তখন সেটা উপসর্গ হয়ে যায়, অব্যয় যখন ধাতুর পূর্বে বসে সেটা উপসর্গ হয়ে যায়। এই বিষ ধাতুর পূর্বে যদি অভি এবং নি যদি থেকে থাকে বিষ ধাতুর পূর্বে, তাহলে কি বলা হলো? যে যদি বিষ ধাতুর পূর্বে অভি এবং নি এই দুটি উপসর্গ বসে তাহলে সেটা অধিকরণ কারক না হয়ে তার অধিকরণটা, বিষ ধাতু তার অধিকরণটা কর্মত্ব হয়। কি বলেছে? সাধু সন্মার্গং অভিনিবিশতে, সাধু সন্মার্গম অভিনিবিশতে, সাধু সৎপথে উপবেশন করছে বা চলেছে। তাহলে এই যে সন্মার্গমের তলায় দাগ দেওয়া আছে, ময় হসন্ত রয়েছে, তাহলে দ্বিতীয়া বিভক্তি। কিন্তু আমি কি সূত্র বসাবো সেখানে? তোমাকে এই যদি বাক্যের মধ্যে, এটা একটা ছোট ট্রিক্স বলে দিচ্ছি, যদি বাক্যের মধ্যে অভিনিবিশতে এই শব্দগুলো থাকে, অভিনিবিশতে, অভিনিবিশতি এই দুটো শব্দ যদি থাকে তাহলে তোমাকে সেখানে মাথায় রাখতে হবে এই সূত্রের সঙ্গে এর সঙ্গে মিলিয়ে যে সূত্রটা হয়েছে সেই সূত্রের দ্বিতীয়া বিভক্তি হবে অভিনিবিষশ্চ, মাথায় রাখবে। অভিনিবিশতে কিংবা অভিনিবিশতি এই রকম যদি শব্দ থাকে বাক্যের মধ্যে তাহলে সেখানে অভিনিবিষশ্চ এই সূত্রের যোগে কর্মকারকের তৃতীয়া বিভক্তি হয়, এটা মাথায় রাখতে হবে। আশা করছি বুঝতে পেরেছ।
এরপরে সূত্র কি বলেছে দেখে নেব। এরপরে যে দুটো সূত্র বলেছে সে দুটো সূত্র কিন্তু সম্প্রদান কারকে হয়। কোনো কিছু দান করা বা দেওয়া বা দেখানো এগুলোকে বলা হচ্ছে সম্প্রদান করা, মানে কাউকে কোনো কিছু দেওয়া। এখানে কি বলেছে? ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় কর্ম। ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় কর্ম মানে ক্রুধ ধাতু এবং দ্রুহ ধাতু, এই দুটো ধাতুর পূর্বে যদি উপসর্গ থাকে তাহলে সেটা সম্প্রদান কারক না হয়ে, দেওয়া মানে কি? ক্রুধ মানে কারোর উপর রাগ দেখাচ্ছি, দ্রুহ মানে তার উপর রাগ দেখানো হচ্ছে, এই দুটো রাগ দেখানো মানে সেটা সম্প্রদান করা। কিন্তু সেই সম্প্রদান না হয়ে ওই ক্রুধ এবং দ্রুহ ধাতুর পূর্বে যদি উপসর্গ বসে যায় তাহলে সেটা সম্প্রদান কারক না হয়ে সেটা কর্মত্ব সংজ্ঞা প্রাপ্ত হয়, মানে সেটা কর্মকারক হয়ে যায়। কীরকম দেখো বলেছে, পিতা পুত্রম অভিক্রুদ্ধতি। পিতা পুত্রম অভিক্রুদ্ধতি, যদি এটা শুধু ক্রুদ্ধতি থাকতো তাহলে সেটা সম্প্রদান কারক হতো। কিন্তু এখানে কি বলেছে? এখানে কি বলেছে? পিতা পুত্রম অভিক্রুদ্ধতি, পিতা পুত্রের প্রতি রেগে গিয়েছে। শুধু যদি ক্রুদ্ধতি থাকতো তাহলে এটা সম্প্রদান কারক হতো, কিন্তু ক্রুদ্ধতির পূর্বে একটা উপসর্গ যুক্ত হয়ে গেছে। সে উপসর্গটা কি? অভি। যেহেতু অভি উপসর্গটা যোগ হয়ে গেছে এবং পুত্রমের তলায় দাগ দেওয়া আছে, ময় হসন্ত আছে, তাহলে এটা কি হচ্ছে না কর্মত্ব সংজ্ঞা প্রাপ্ত হয়ে গেল। এটা অধিকরণ না হয়ে এটা কর্মত্ব সংজ্ঞা প্রাপ্ত হয়ে গেল। তাহলে আমি এখানে কি বলবো যে অভিক্রুদ্ধতি, অভিপূর্বক ক্রুধ ধাতুর যোগে কর্মে দ্বিতীয়া। সূত্র বলতে পারো, অভিপূর্বক ক্রুধ ধাতুর যোগে কর্মে দ্বিতীয়া, অথবা বলতে হবে ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় কর্ম, এই সূত্রের যোগে কর্মে দ্বিতীয়া। ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় এই সূত্রের যোগে দ্বিতীয়া, অথবা বলতে হবে অভিপূর্বক ক্রুধ ধাতুর যোগে দ্বিতীয়া বিভক্তি। সেই একইভাবে পরেরটাও বলেছে, বিরহ শত্রু অভিদ্রুহতি। যদি দ্রুহতি শুধু থাকতো তাহলে এটা অধিকরণ কারক হতো, কিন্তু তার পূর্বে অভি রয়েছে, তার জন্য এটা কি হচ্ছে কর্মত্র প্রাপ্ত হয়ে গেছে। আর কর্মত্র প্রাপ্ত হওয়ার জন্য এটা কি হচ্ছে অভিপূর্বক দ্রুহ ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। অভিপূর্বক দ্রুহ ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, অথবা বলবে ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় কর্ম, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। যে কোনো একটা লিখতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটা লিখবে। আশা করছি বুঝতে পেরেছ। লাস্ট সূত্র আজকের আমরা দেখে নিই। লাস্ট সূত্র কি বলেছে? অকথিতঞ্চ। অকথিতঞ্চ, যা কথিত হয় না। অকথিতঞ্চ, যা কথিত হয় না, মানে কথিত হয় না বলতে কি বোঝায়? যেটা গৌণ, প্রধান নয়। প্রধানটাকেই আমরা তুলে ধরি, কিন্তু যেটা অপ্রধান হয়, গৌণ হয়, তাকে আমরা কি বলি? অকথিত থাকে। গৌণটাকে বলা হয় না, ছোটটাকে বলা হয় না, বড়টাকে বাড়িয়ে বলা হয়, কিন্তু ছোটটাকে দেখানো হয় না, সেটাকেই বলছে অকথিতঞ্চ। কি বলেছে দেখো, অকথিত অর্থাৎ অপ্রধান বা গৌণ কর্ম, গৌণতে গৌণ যে কর্ম হয় তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। অকথিত, অকথিত মানে কি? যা উজ্জ্ব থাকবে। সেগুলো আবার তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো, মানে বাক্যের মধ্যে সেগুলো যদি থাকে তখন তুমি বুঝবে এটা কি হবে, গৌণ কর্মে দ্বিতীয়া হবে। এই অকথিতঞ্চ সূত্র যদি মনে না থাকে তাহলে সেখানে লিখতে পারো গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি। গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি কি কি থাকবে বাক্যের মধ্যে দেখো, দুহ, যাচ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছিচি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ, নি, রি, কৃষ, বহ, এই 16টি দ্বিকর্মক ধাতু। দ্বিকর্মক মানে যে দুবার, এটা উচ্চারণ করার মানে হচ্ছে দুবার। দ্বিকর্মক মানে একটা উচ্চারণ করা মানে দুবার তার মানে হবে। সেই দ্বিকর্মক ধাতুর গৌণ কর্মে কর্মত্ব হয়। দ্বিকর্মক ধাতুগুলো যদি থাকে বাক্যের মধ্যে তাহলে তার কর্মটা হচ্ছে গৌণ কর্ম। কীরকম দেখো, এখানে একটা বলা হয়েছে, বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বালিকা গাছ থেকে ফুল তুলছে। বালিকা গাছ থেকে ফুল তুলছে। এখানে কি ধাতু আছে? চিনতি, চয়ন করা ধাতু আছে, চিনতি। যেহেতু চি ধাতু আছে তার জন্য এটা কি হয়েছে?
গৌণ কর্মে দ্বিতীয়া হয়ে গেছে। দুটো কর্ম দেওয়া আছে দেখো, বৃক্ষং পুষ্পং চিনতি, মানে বালিকাটি বৃক্ষ হইতে পুষ্প তুলছে। তার মানে বালিকার প্রধান কাজ কি? ফুল তোলা। বালিকার প্রধান কাজ হচ্ছে ফুল তোলা, ফুল চয়ন করা। কিন্তু সে কোথা থেকে ফুলটা চয়ন করছে? বৃক্ষ থেকে, গাছ থেকে। তাহলে গৌণ কোনটা? গাছটা গৌণ, আর তার তলাই দাগ দেওয়া আছে। এবং চি, এই যে চি, সেই চি ধাতুটা রয়েছে। তাহলে এই জন্য, এই কারণে চি ধাতুটা থাকার জন্য, এবং যেটা মূল তার কাজ কর্তার, সেটা না হয়ে অপ্রধান কাজটার নিচে দাগ দেওয়া আছে, তার জন্য সেটা অকথিতঞ্চ সূত্রের যোগে দ্বিতীয়া হয়েছে, অথবা বলতে পারো গৌণ কর্মে দ্বিতীয়া হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। যদি কর্তা একটা কাজ করত তাহলে সেটা হতো মূল কাজ বা প্রধান কাজ, কিন্তু কর্তা একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করছে, যেটা তার প্রধান কাজ, সেখানে দাগ না দিয়ে অপ্রধান কাজে দাগ দেওয়া আছে, তাহলে সেটা কি হচ্ছে? গৌণ কর্ম, অপ্রধান কর্ম, গৌণ কর্ম। তাহলে সেই গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে, তাই এখানে গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আশা করছি আজকে কর্মকারক যতগুলো বোঝালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। যদি অসুবিধে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এখানেই থাক, ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে। ভেবেছিলাম করণকারক দিয়ে দেব, কিন্তু আজকে থাক, পরের দিন আবার করণকারক নিয়ে ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।